কালবৈশাখী ঝড়ের মতোই তাণ্ডব চালিয়েছে কাল রাতের ঝড়। গাছের ছোট ছোট ডালপালাগুলো উড়ে এসে পড়েছে অন্দরমহল ও বৈঠক ঘরের উঠোনে। গাছগাছালির পাতাতেও ভরপুর হয়ে আছে। ঠিক তেমনিভাবেও এই ঝড় নদী নালায় তাণ্ডব চালিয়েছে। বিন্দুদের নৌকাখানি সারা রাত দুলেছে। ভাগ্য ভালো যে পুরোপুরি উল্টো যায়নি, তাহলে ওদের থাকার জায়গা বলতে আশ্রয় কেন্দ্রই শেষ ঠিকানা হতো। কিন্তু নৌকায় দুটো ফুটো হয়ে গেছে, চুয়ে চুয়ে পানি ঢুকেছে সারা রাত। বিন্দুর মা চন্দনা দেবী আর সখা নৌকার পানি ফেলেছে। রাতে দু চোখের পাতা আর এক করেনি তারা। কিন্তু ইন্দু বিন্দু দুই বোন মরার মতো ঘুমিয়েছে। শত ডেকেও চন্দনা ওদের তুলতে পারেনি। ওদের এক কথা, মরলে মরুক, তবুও ঘুম ছাড়বে না। দরকার পড়লে ঘুমের ঘোরেই নৌকার তলে চাপা পড়ে মরবে। এজন্য সকাল হতেই চন্দনা দেবী বকাবকি শুরু করে দিয়েছে। চিল্লাচিল্লি করে বলল, তোগো মতো মাইয়া লাগতো না আমার। সোডো পোলাডারে নিয়ে সারা রাত জল হেসলাম, আর সেমরি দুইটা গতরে তেল লাগায়া ঘুমাইলো। হারামজাদি, হতসারি, তোর বাপের তো খবর নাই। আইস খাইবি কি? গলায় ঢালনের মতো কিছুই নাই। আমি মরি আমার জ্বালায়, কেউ একটু দেহেও না। এত মানুষ মরে, আমি মরি না কেন? কপাল চাপড়াতে চাপড়াতে চন্দনা নৌকায় বসে বসে আধ ভাঙা গামলা দিয়ে পানি ফেলছে, সাথে চোখের পানিও ফেলছে। ছেলে মেয়েদের নিয়ে আর পারছে না চন্দনা। বিয়ের পর থেকেই কষ্ট করে আসছে। স্বামী মহেশ মাছ বিক্রি করে, কোনো রকমে সংসার চালায়। তবুও কিসের জন্য কমতি থেকেই যায়। সব টাকাই যদি সংসারের পিছে খরচ হয়ে যায়, তাহলে সঞ্চয় করবি কি? মেয়ে দুটো তো বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে। কিভাবে কি করবে তা ভেবে ভেবে চন্দনার দুঃখের শেষ নেই। কিন্তু মহেশ অত ভাবে না। কিভাবে 2টা টাকা সঞ্চয় করবে মেয়ে বিয়ের জন্য তাও ভাবে না। 3 সন্তানকে মহেশ খুব ভালোবাসেন, বিশেষ করে বড় মেয়ে বিন্দুকে। কেননা বিন্দু নাকি দেখতে একদম মহেশের মতো। শ্যামলা গায়ের রং, চোখ, এমনকি স্বভাবটাও মহেশের মতোই। এজন্য মহেশ বাকি সন্তানদের থেকে বিন্দুকে একটু বেশি স্নেহ করে। এজন্য প্রায়ই মহেশের সাথে ঝগড়া হয় চন্দনার। মেয়ে মানুষ, বাড়ন্ত বয়স, কখন কি ভুল করে বসে কে জানে। তাছাড়া মেয়ে তো আরেকটাও আছে, ওকেও তো বিয়ে দিতে হবে। চন্দনার কথা যেমন আগেও কেউ কানে নেয়নি, তেমনি আজকেও কেউ কানে নিল না। ইন্দু গিয়ে মাটির চুলা জ্বালাতে বসে পড়ল, আর সখা নিজের ছেঁড়া গামছায় করে আনা ফল পাকুড় বের করতে বসলো। বিন্দু কলা গাছের ভেলাটা নিয়ে বের হয়ে গেল। ঝড় থামলেও মেঘ কমেনি, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। কিন্তু এই বৃষ্টি বিন্দুকে ভেজাতে ব্যর্থ। ভেলা নিয়ে শাপলা বিলে এসেছে সে। হাতের বাঁশটা ভেলার উপর রেখে উবু হয়ে বসে কতগুলো শাপলা তুলল। আরও কিছু শাপলা তুলতে হাত বাড়াতেই এক নৌকা এসে ধাক্কা দিল ভেলায়। কেঁপে উঠল বিন্দু। পড়ে যেতে গিয়েও পড়ল না, উঠে দাঁড়িয়ে বলল, মা গো মা, এমনি ঠেলা মারে কেউ? আর একটু হইলে তো পইড়াই যেতাম গা। নৌকা থেকে বেরিয়ে এলো সম্পান। এক লাফে ভেলায় উঠে দাঁড়ালো। বলল, এইখানে কি করস? মনে হয় বুঝো না কিছু। শাপলা না নিলে খাইতাম কি? কেন, তোর বাপে কই গেছে? বিন্দু আরও কিছু শাপলা তুলতে তুলতে জবাব দিল, গঞ্জের হাটে গেছে কাইল, ঝড়ের লেগা আইবার পারে নাই। সম্পান কিছু বলল না। এদিক ওদিক তাকিয়ে লোকজন দেখে নিল, না কেউ নেই। সম্পান আরেকটু এগিয়ে এসে বলল, জানোস বিন্দু, শহরের ডাক্তারবাবু আমার কাছে পরীর কথা জিগায়। বিন্দুর হাত থেমে যায়। উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, তুমি কি কিছু কইছো মাঝি? পাগল নাকি কিছু কমু? আমার মনে হয় হ্যাঁ আমার কথা বিশ্বাস করে নাই। পরীরে হ্যাঁ দেখতে চায়। কও কি এই কথা পরীরে জানাইতে হইব? পরী জানলে কি করব কে জানে। সম্পান বিন্দুকে আশ্বাস দিয়ে বলে, কিছুই হইব না রে, আমগো পরী সব সামাল দিতে পারবো। আইজ রাইতে যাবি? তোরে পদ্মায় ঘুরামুনে। বিন্দুর মুখে হাসি ফুটে উঠল। বলল, পরিবানুরেও কই, অয় যাইবনে। বাইর হইতে পারবো তো পরী? তাইলে নিয়ে যামুনে, তুই তৈয়ার হইয়া থাইস তাইলে। সম্পান আর কথা না বাড়িয়ে নৌকা নিয়ে চলে গেল। অনেক কাজ তার। আজকে ওষুধ আনতে শহরে যেতে হবে তার। সারা দিন কাজ করলেই রাতে ছুটি পাবে সে। শাপলাগুলো একসাথে জোড়া করে বেঁধে নিল বিন্দু। তারপর দাঁড়িয়ে বাঁশটা হাতে নিয়ে চলল নিজের গন্তব্যে। এর আগেও অনেকবার সে সম্পানের সাথে পদ্মায় ঘুরতে গিয়েছিল, তবে পরীর সাথে হাতে গোনা কয়েকবার গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে। পরী জমিদার বাড়ির সবাইকে ধোকা দিয়ে তো সবসময় আসতে পারে না, তাই বিন্দু আর সম্পানই ঘুরতে যেত। সম্পান মাঝি হলো পদ্মার রাজা, আর বিন্দু হলো পদ্মা রানী। এই উপাধি পরী ওদের দিয়েছিল। সম্পান বিন্দুর ভালোবাসার একমাত্র সাক্ষী হলো পরী। তবে বিন্দুর সাথে পরীর বন্ধুত্ব যেমন আচমকাই হয়ে গেছে। পরী তখন ছোট ছিল, গ্রামের কারোর সাথেই সে বন্ধুত্ব করতে চাইতো না। অনেক ধনী পরিবারের সন্তান থাকতেও গরিব হিন্দু সম্প্রদায়ে এই মেয়েটিকেই সে বন্ধু হিসেবে বেছে নেয়। দুজন দুজনের প্রাণের সখী। মুদি দোকান ছিল মহেশের, তবে সেটা ইন্দু আর বিন্দুই চালাতো বেশি।
মহেশ ঘুরতো পরের নৌকায়, জাল ফেলতো নদীতে। ওই দোকানে এসেই বিন্দুর সাথে প্রথম পরিচিত হয় পরী। গজ দন্তনির হাসিতে সেদিন যে পরী কি মাধুর্য দেখেছিল তা একমাত্র পরীই জানে। বিন্দুর পরনে সুতি শাড়িটা সব সময় নোংরা ধুলাবালি মাখা থাকতেও পরী ওকে জড়িয়ে নিত নিজ পক্ষে। বিন্দুর শত বাধাও সে মানত না। পরীর নিরহংকারতা দেখে বরাবরই মুগ্ধ বিন্দু। না আছে রূপের অহংকার আর না আছে টাকা পয়সার অহংকার, এজন্য বিন্দু প্রিয় পাত্রী পরী। শাপলাগুলো মায়ের কাছে রেখে বিন্দু ভেলা ভিড়ালো জমিদার বাড়ির ঘাটে। ভয়ে ভয়ে পা ফেলল জমিদার বাড়ির চৌকাঠে। দেলোয়ার আর লতিফ বাধা দিল না বিন্দুকে, কারণ তারা জানে বিন্দু পরীর সাথে দেখা করতে এসেছে। তবে বিন্দুর ভয়ে একমাত্র কারণ হলো আবেরজান। বিন্দু বিধর্মী হওয়ায় তাকে ঘরে আসতে দিতে চান না আবেরজান। বিন্দুকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন। সেজন্যই বিন্দু লুকিয়ে আসে এই বাড়িতে। এখন বন্যা থাকায় আসতেই পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিজান গল্পের 9তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সানজিদা। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।